ওয়েলকাম টু ডির একাডেমি। তো আজকের ক্লাসটি খুবই ভালো হতে চলেছে। তোমরা অবশ্যই ক্লাসটি দেখলে বলবে যে হ্যাঁ দাদা, খুবই ক্লাসটি ভালো লেগেছে। তো আজকের ক্লাসটি 2019 সালের WPSI এর প্রশ্নপত্র আলোচনা হবে। তবে তোমরা জানো এটা প্রিলিমসের পেপার, ঠিক আছে? তো প্রিলিমসের পেপার, তবে এখানে 50টা কোশ্চেন কিন্তু থাকে। জিকে কোশ্চেন কয়টা ছিল? 50টা ছিল। কিন্তু আজকে কিন্তু আলোচনা হবে 25টি। নেক্সট পার্ট 1 এই জন্য এখানে রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে পার্ট 1, এবার পার্ট 2তে বাকি 25টি কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে? কেন করে দেওয়া হবে? দেখো, 50টা কোশ্চেন শুধু অ্যান্সার করে দিয়েই চলে যাব সেটা কিন্তু হবে না। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছো, যে শুধু স্কিপ করে যাবে অ্যান্সার জানবে সেটা কিন্তু করলে হবে না। পিএকিউ সলভ করার টেকনিক হচ্ছে, সলভ করার নিয়মটাই হচ্ছে সেই কোশ্চেনটা সম্পর্কে আরো কত কিছু জানা যায়। তো সেই কোশ্চেনগুলো জানতে হবে এবং অ্যান্সার তোমাদেরকেও জানতে হবে সেই কোশ্চেন রিলেটেড আরো কি কি কোশ্চেন হতে পারে। তবেই তোমরা কিন্তু মানে খুবই উপকৃত হবে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি বা ক্লাসটি। তো অবশ্যই তোমরা শেয়ারও করতে পারো, কারণ তোমাদের এই ক্লাসটি তুমি দেখো, এই ক্লাসটি দেখার পর বলবে যে মানে কিভাবে ক্লাসটি আলোচনা হচ্ছে। তোমরা একদম প্রথম থেকে লাস্ট অবধি মানে দেখতে থাকো, এবং পারলে তোমরা যদি পারো যে খাতায় নোট করো। আর তোমরা যদি বলো যে নোট করতে ইচ্ছা করছে না দাদা, তাহলে তোমরা কি করবে? অবশ্যই তোমরা ভিডিওটাকে পজ করবে এবং যেগুলো লিখে দেবো সেগুলো কিন্তু তোমরা পড়ে নেবে। ওকে? দেখো এখানে কি বলছে, এক নম্বর কোশ্চেন, প্যালিওন্টোলজি নিম্নলিখিত কোন বিষয়ের অধ্যয়ন? ঠিক আছে? তো তোমরা তো জানো এটা কি উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম, আগ্নেয়গিরি, বায়ুমণ্ডল না শিলা? তো এটা রাইট অ্যান্সার কি হবে? প্যালিওন্টোলজি নিম্নলিখিত কোন বিষয়ের অধ্যয়ন? এটা হবে উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম। ঠিক আছে? উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়া তোমরা মনে রাখবে যে পেডোলজি, পেডোলজি কি? পেডোলজি হলো মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেডোলজি। এছাড়া এছাড়া তোমরা যদি আহ, এটা মনে রাখবে অবশ্যই, এগুলো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। পেট্রোলজি হলো শিলা সম্পর্কিত বিদ্যা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? এছাড়া তোমরা আদার্স ইয়ে করে রাখি, যেমন এপিকালচার। এপিকালচার কিসের সাথে যুক্ত বলো? এপিকালচার কিসের সাথে যুক্ত? এপিকালচার হলো মৌমাছি, মৌমাছি পালন। মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। এছাড়া তোমরা মনে রাখবে ইম্পর্ট্যান্ট হলো পিসিকালচার। পিসিকালচার কোন ক্ষেত্রে? পিসিকালচার অ্যাকচুয়ালি কি বলো? পিসিকালচার, এটা হলো মাছ চাষকে বলা হয় পিসিকালচার। ঠিক আছে? পমাম কালচার কি? পমাম কালচার, আরো অনেক কালচার আছে, বারবার বানানগুলো ভুল হচ্ছে কেন? পমাম কালচার। ঠিক আছে? এটা হবে পমাম কালচার ফল চাষ বা ফল উৎপাদন, মনে রাখবা। ঠিক আছে? তো এখানে আরো লেখা যেত। ঠিক আছে? এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট। তো এটা সম্পর্কে আলোচনা করা গেল। ওকে? নেক্সট, নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে স্থির নীতি, আপেক্ষিকতার মূলনীতি, কার্যকারিতার নীতি না জড়তার নীতি? তো এটা রাইট অ্যান্সার কি হবে? বলো। নিউটনের গতিসূত্র, প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে
জড়তার মূলনীতির উপর। ঠিক আছে, কি হবে রাইট অ্যান্সার? ডি হচ্ছে রাইট অ্যান্সার। তার নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হলো জড়তার মূলনীতির উপর। এখানে শুধু প্রথম গতিসূত্রটি থেকে জানলে হবে না, আমাদের জানি নিউটনের কয়টি গতিসূত্র? নিউটনের 3টি গতিসূত্র। তো আমরা জানলাম প্রথমটি সম্পর্কে, যে প্রথমটি গতিসূত্র হচ্ছে জড়তার মূলনীতির উপর পরিচিত। তো আমরা যদি জানি তাহলে দ্বিতীয় সূত্রটি তাহলে কিসের সাথে যুক্ত? দ্বিতীয় সূত্রটি তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে, বস্তুর উপর প্রযুক্ত বল। হ্যাঁ, বস্তুর উপর প্রযুক্ত বল এবং তার ফলে সৃষ্ট ভরবেগের পরিবর্তনের হার। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তার ফলে সৃষ্ট ভরবেগের পরিবর্তনের হার হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ঠিক আছে, এবার অবশ্যই আমরা মনে রাখবো তৃতীয়টি কি। তাহলে তৃতীয় গতিসূত্রটি মনে রাখবে, তৃতীয় যে সূত্রটি আছে সেটা কি? অবশ্যই মনে রাখবে যে প্রতিটি ক্রিয়ার জন্য একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। দেখো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের নিউটনের গতিসূত্র থেকে প্রত্যেকবারই, কিন্তু প্রত্যেকবার না, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি দেখি তো এগুলো কিন্তু এসেছে। নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রথম গতিসূত্র এবং তৃতীয় সূত্র। ঠিক আছে, এটা মুখস্থ রাখবে। এছাড়া তোমরা ডাব্লিউপির একটা ফেভারিট একটা কোশ্চেন, মানে ফিজিক্সের, তোমরা জানো যে লিভার। ঠিক আছে, এই লিভারটা কিন্তু পড়ে নেবে। লিভার মানে কি? প্রথম শ্রেণী লিভার, তাই না? দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভার উদাহরণ। এই কিন্তু এইটা কিন্তু কমপ্লিট করে নেবে। নেক্সট, জালিয়া জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল, এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটাও হলো পিআইকিউ, মানে এটা তো পিআইকিউ মানে এসআইতে এসেছে। এর আগে কিন্তু কনস্টেবল কিন্তু এটা আমরা পেয়েছিলাম, তাই না? তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল কত তারিখে? 28শে জুলাই, 24শে জুলাই, 16ই অক্টোবর 1905, 13 এপ্রিল 1919। তো বলে রাখবো যে তোমরা যদি কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সামের যে কোশ্চেনগুলো, তোমরা যদি জিকে কোশ্চেনগুলো সলভ না করে থাকো, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে প্লে লিস্টের। সেখানে ডাব্লিউপি অথবা কেপি এর আহ, যে ডাব্লিউপি কেপি কনস্টেবলের যে প্রিলিমিনারি যতগুলো এক্সাম আছে 2018 থেকে, সবগুলো কিন্তু সলভ করা হয়ে গেছে। তোমরা পারলে দেখো, তোমাদের খুবই হেল্প হবে। তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল, এটা হবে 13 এপ্রিল 1919 সালে। 13 এপ্রিল 1919 সালে। তো জালিয়ানওয়ালাবাগ কোথায় মানে ঘটনাটা কোথায় হয়েছিল? এটা হবে পাঞ্জাবের অমৃতসরে। পাঞ্জাবের অমৃতসরে কিন্তু এটা ঘটনাটা ঘটেছিল। ওকে, এবার যদি বলা হয় পাঞ্জাবের অমৃতসরে এটা ঘটেছিল, এবং এখানে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে, সেটা হলো এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল সেটা কার নির্দেশে? কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? তো এটা মনে রাখবে, জেনারেল ডায়ারের নির্দেশে। জেনারেল ডায়ারের নির্দেশে কিন্তু এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা হয়েছিল, মানে গুলির অর্ডার দিয়েছিল, মানে বন্ধুদের গুলি মারো। ঠিক আছে, এটা কিন্তু অর্ডার দিয়েছিল জালিয়ানওয়ালাবাগ। ভেরি ভেরি কিন্তু ইম্পর্ট্যান্ট। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, ভারতে যে রাষ্ট্রপতি নির্বাচিত হন, এ অপশন রাজ্যসভা দ্বারা, বি সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা, সি লোকসভা দ্বারা, ডি সংসদের সদস্য দ্বারা। তো রাজ্যসভার এই যে রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা। ঠিক আছে,
যেমন রাষ্ট্রপতি কি হবে, রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত যে কেন্দ্রীয় আইনসভা আছে এবং পার্লামেন্টের উভয় কক্ষ বলতে রাজ্যসভা এবং লোকসভা যে সদস্যগুলো আছে সেই সদস্যর দ্বারা কিন্তু আমাদের এই রাষ্ট্রপতি নিয়োগ হয়। যদি বলে রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি সেটা প্রত্যক্ষ না পরোক্ষ, রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি সেটা প্রত্যক্ষ না পরোক্ষ পদ্ধতি, কি বলতো? এটা রাইট অ্যান্সার কি? পরোক্ষ পদ্ধতি। এটা কিন্তু কেউ বলবে না, কোনো ক্লাসে কিন্তু তোমরা পাবে না যে এটা কি পদ্ধতি, তো কিন্তু এটাও কিন্তু পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, যে ভারতের রাষ্ট্রপতি যে নির্বাচিত হয় সেটা কোন পদ্ধতি? প্রত্যক্ষ পদ্ধতি মানে সাধারণ মানুষের দ্বারা সরাসরি ভাবে নির্বাচিত হয়, না ইলেকটেড? যেহেতু এটা আমাদের সংসদের সদস্য বা রাজ্য আইন পরিষদের সদস্য দ্বারা, সেজন্য এটা পরোক্ষ হচ্ছে পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। প্রত্যক্ষ তাহলে কি? প্রত্যক্ষ হলো আমরা যেমন মুখ্যমন্ত্রী, হ্যাঁ, বিধানসভা, তারপর লোকসভা, প্রধানমন্ত্রী আমরা যে করি, হ্যাঁ, আমরা ভোট দিই, সেই তাকে বলা হয় প্রত্যক্ষ, মানে জনসাধারণের নির্বাচন দ্বারা যেটা ভোট হয় সেটা হলো প্রত্যক্ষ পদ্ধতিতে। ঠিক আছে, যেমন প্রধানমন্ত্রী হবে, হ্যাঁ, বিভিন্ন মন্ত্রী হবে, তারপর রাষ্ট্রপতি রাষ্ট্রপতি না, মুখ্যমন্ত্রী হবে, তাই না? এগুলো কিন্তু যেমন রাষ্ট্রপতি এবং রাজ্যপালও কিন্তু পরোক্ষ। ঠিক আছে, পরোক্ষ পদ্ধতিতে কিন্তু নির্বাচিত হন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো নেক্সট কোশ্চেন, বীরবলের আসল নাম কি ছিল? বীরবলের আসল নাম কি ছিল? এ মহেশ দাস, বি শ্যাম দাস, সি ভগবান দাস, ডি রাম দাস। তো রাইট অ্যান্সার কি হবে? বলো, বীরবলের আসল নাম কি ছিল? একটু জল খেলাম। হুম। মহেশ দাস, শ্যাম দাস, ভগবান দাস না রাম দাস? তো এটা রাইট অ্যান্সার হবে মহেশ দাস। ঠিক আছে, মহেশ দাস জানলাম। ঠিক আছে, একটু কোশ্চেনটা একটু লেভেলের ছিল, যেহেতু এসআই এর কোশ্চেন লেভেলে থাকে, একটু ডিপলি মানে ভিতর থেকে দিয়েছিল। ঠিক আছে, এটা অত সচরাচর কিন্তু মানে কোশ্চেনটা পাওয়া যায় না। তাহলে বীরবলের আসল নাম ছিল কিন্তু মহেশ দাস। এবার এই যে বীরবল, বীরবল কার সভাকবি ছিলেন? বীরবল কার সভাকবি ছিলেন? বীরবল হলো সম্রাট আকবরের, মুঘল সম্রাট আকবরের কিন্তু সভাকবি ছিলেন। ঠিক আছে, এটা কোশ্চেন চলে এসেছে যে সম্রাট আকবরের মানে বীরবল কার সভাকবি ছিলেন, এই জন্য এটা আমি বললাম যে বীরবল হলো সম্রাট আকবরের সভাকবি। এবং বীরবলের আসল নামটাও জানলাম আমরা কি, মহেশ দাস। এবার যে নবরত্ন পরীক্ষা এসেছিল, নবরত্ন কার রাজসভায় বিরাজ করছিল? নবরত্ন কার রাজসভায় বিরাজ করছিল? এটা রাইট অ্যান্সার কি হবে বলো? তো এটা রাইট অ্যান্সার হবে, নবরত্ন কার রাজসভায় বিরাজ করেছিল? তো এটা রাইট অ্যান্সার হবে এগেইন সম্রাট আকবর। সম্রাট, মুঘল সম্রাট, এখানে মুঘলটাও লিখে দিই, মুঘল সম্রাট আকবর। মুঘল সম্রাট আকবরের সময় কিন্তু নবরত্ন বিরাজ করেছিল। ওকে, এই নবরত্নের মধ্যে কিন্তু বীরবল, কিন্তু বীরবলের নাম কিন্তু ছিল, তাই না? নবরত্নের মধ্যে কি বীরবলও কিন্তু ছিল। এগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন চলে যাব, হীরা শক্ত হওয়ার কারণ। হীরা শক্ত হওয়ার কারণ একটি কার্বন পরমাণুর সমন্বয়ে গঠিত, সমস্ত চারটি ভ্যালেন্স ইলেকট্রন কোভালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ, এটি পোড়ানো যায় না, এটি একটি দ্বৈত অণু। তো এটা রাইট অ্যান্সার কি হবে? দেখো, এইগুলো তো আহ এগুলো তো হতে হবে না, ডি অপশন এগুলো তো হতে পারে না, তাই না? যেমন একটি কার্বন পরমাণু, এটা হয়তো হতে পারে, তবে এটা হবে ইম্পর্টেন্ট, এটা হবে রাইট অ্যান্সার, সমস্ত চারটি ভ্যালেন্স কোভালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ। ওকে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে হীরা, হীরা বা হীরক, হীরা কোন এককে মাপা হয়? বলো তো, নিজেরা চেষ্টা করো, হীরা কোন এককে মাপা হয়? হীরা মাপা হয় কোন এককে? এটা হবে ক্যারেট। ক্যারেট এককে কিন্তু মাপা হয়।
এখন যদি বলা হয় 1 ক্যারেট সমান সমান কত, অপশন কিন্তু এগুলো দেয়, এগুলো কিন্তু এটা ইম্পর্টেন্ট, কোন এককে মাপা হয়, ক্যারট এককে হিসাবে মাপা হয়। এবার 1 ক্যারেট সমান সমান কত মুখস্থ রাখতে হবে। 1 ক্যারেট সমান সমান 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম। এছাড়া অথবা মনে রাখবে 0.2 গ্রাম। ওকে, অল ক্লিয়ার? তা পারলে এগুলো স্ক্রিনশট করতে পারো অথবা মুখস্থ করতে পারো। এখানে ভিডিওটা পজ করো, মুখস্থ করো, তারপর আবার প্লে করে নেক্সট কোশ্চেন সলভ করো, তাই না? তাহলে তোমার খাতাও কিন্তু লিখতে হবে না। আসল কি, খাতায় লিখলে বেশি ভালো, তবে ব্রেনে কিন্তু রাখতে হবে, খাতায়ও রাখলে হবে না। নেক্সট, লোকসভায় 0 আওয়ার এর সর্বাধিক সময়কাল হলো কি বলো? লোকসভায় 0 আওয়ার এর সর্বাধিক সময়কাল 60 মিনিট, অনির্দিষ্টকাল 30 মিনিট, না 2 ঘন্টা? দেখো, 0 আওয়ার ভেরি ভেরি, পরীক্ষায় কতবার এসেছে বলা যাবে না, অনেকবারই এসে 2-3 বার তো এসেই গেছে ডাব্লিউবিতে। লোকসভায় 0 আওয়ার এর সর্বাধিক সময়কাল এর কত? 60 মিনিট, অনির্দিষ্টকাল 30 মিনিট, না 2 ঘন্টা? তো এটা রাইট অ্যান্সার হবে 30 মিনিটস, মানে 30 মিনিট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এইটা পরীক্ষা এসেছিল, এই পরীক্ষাটা এসেছিল যে 0 আওয়ার মানে 0 আওয়ারে কি ব্যাপারটা কি, মানে 0 আওয়ারে কি উত্থাপন হয়। 0 আওয়ারটা হলো অ্যাকচুয়ালি সেটাই যে সংসদের যে সদস্যরা আছে, সংসদের সদস্যরা এই 0 আওয়ারে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো উত্থাপন করতে পারেন। ঠিক আছে, জরুরি জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো উত্থাপন করতে পারেন, এবং এটার সময়কাল দুপুর 12টার সময় হয়। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, দুপুর 12টায় হয়। এই 0 আওয়ার করা হয় দুপুর 12টায়, ঠিক 12টার পর থেকে শুরু হয়ে যায় 0 আওয়ার। ওকে, এবং 0 আওয়ার কতক্ষণ চলে, তাহলে দুপুর যদি 12টা হয় তাহলে 12টা 30 অব্দি, 12টা 30 মিনিট পর্যন্ত চলবে, তাই না? 30 মিনিট পর্যন্ত চলবে। এবং এখানে কি করা হয়, এখানে হলো সংসদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করা হয়। ওকে, 8 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারত তার জিডিপি এর সর্বাধিক অংশ লাভ করে? জিডিপি, ঠিক আছে। জিডিপির ফুল ফর্মটা তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে, ফুল ফর্মও পরীক্ষায় কিন্তু আসে, জিডিপি। জিডিপির ফুল ফর্ম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে জিডিপির ফুল ফর্ম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে ভেরি বলতে কি ইম্পোর্ট, মানে আমাদেরকে এমন ভাবে পড়তে হবে যেন এখান থেকে আমরা 2-3টা কোশ্চেন যেন সলভ করে পারি। ওকে, যেমন এখানে বলছে, তাহলে এটা কি হবে রাইট অ্যান্সার, এটা হবে সেবা ক্ষেত্রে, ঠিক আছে, সেবা ক্ষেত্রে হবে রাইট অ্যান্সার, কৃষি ক্ষেত্রে হবে না, সেবা ক্ষেত্রে ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভারতের জিডিপি এর সর্বাধিক অংশ লাভ করে সেবা ক্ষেত্র বা পরিষেবা খাতে, এটা যদি মনে রাখো, ঠিক আছে, এটা অবলিক পরিষেবা খাতে, এটাও কিন্তু মুখস্থ মনে রাখবে। নেক্সট চলে যাব, প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত। প্রাকৃতিক নির্বাচন আইন, তাহলে ডারউইন, মেন্ডেল, ডাল্টন, জেবি এস হেলেন্ড। তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? চার্লস ডারউইন, ঠিক আছে। তো ডারউইন ইজ দ্য রাইট অ্যান্সার। এই ডাল্টন, ডাল্টন আমাদের কিসের সাথে সম্পর্কিত? ডাল্টন হলো পারমাণবিক তত্ত্বের প্রবক্তা। পারমাণবিক তত্ত্বের প্রবক্তা হলো জন ডাল্টন। ওকে, মেন্ডেল হলো, মেন্ডেলটাও মনে রাখবে, মেন্ডেলটা হলো জিন তত্ত্ববিদ্যার জনক। মেন্ডেল জিন তত্ত্ববিদ্যার
ঠিক আছে, জিনতত্ত্ববিদ্যার জন্য। নেক্সট চলে যাবে। নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসের আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, ইনসুলিন না স্টেরয়েড? কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? তো এটা রাইট অ্যান্সার হবে ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন হচ্ছে দরকার। এই ইনসুলিনটা কোথা থেকে খরিত হয়? ইনসুলিনটা খরিত হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে। অগ্নাশয়ের বিটা কোষ থেকে কিন্তু এই ইনসুলিন হরমোনটা খরিত হয়। 11 নম্বর কোশ্চেন, গোবর প্রধান উপাদান হলো? গোবরের প্রধান উপাদান মানে গোবরটা, এই যে গোবর থেকে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা কি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ইথেন না হাইড্রোজেন? তো এটা রাইট অ্যান্সার হবে মিথেন। এছাড়া মিথেন ইজ দ্য রাইট অ্যান্সার। তো মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত হলো CH4, মানে এক অণু কার্বন পরমাণু আর 4 অণু হাইড্রোজেন। এটা অণুগুলা বাদ দাও, ঠিক আছে? 1 ভাগ কার্বন পরমাণু থাকে এবং 4 ভাগ হাইড্রোজেন পরমাণু থাকে, ঠিক আছে? এবার নেক্সট চলে যাই, কোশ্চেনে কি আছে? লেটার ফ্রম এ ফাদার টু ডটার বইটি লিখেছেন কে? লেটার্স ফ্রম ফাদার টু ডটার, এটা বইটি লিখেছিলেন মহাত্মা গান্ধী, BV প্যাটেল, জওহরলাল নেহরু না রাধাকৃষ্ণ? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ইজ দ্য রাইট অ্যান্সার। লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার, ঠিক আছে? এছাড়া আমরা জানবো যে ভারতের এই জওহরলাল নেহরু গেছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তাই না? এগুলা সহজ কোশ্চেন হলো, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ আছে। এছাড়া আছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? তাহলে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলে আমাদের জওহরলাল নেহরুর যে কন্যা, মেয়ে ইন্দিরা গান্ধী কিন্তু হবে, তাই না? তাহলে জওহরলাল নেহরু আবার প্রথম প্রধানমন্ত্রী এবং মহিলাদের মধ্যে কিন্তু হবে ইন্দিরা গান্ধী, ঠিক আছে? মনে রাখবে। এছাড়া এই জওহরলাল নেহরু কত বছর ভারতের প্রধানমন্ত্রী ছিল? সময়সীমাটা কত ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জওহরলাল নেহরু কত বছর ভারতের প্রধানমন্ত্রী ছিল? প্রধানমন্ত্রীর সময়কাল কত? এটা হবে 17 বছর কিন্তু প্রধানমন্ত্রী ছিল। কত বছর? 17 বছর। কত সাল থেকে? 1947 সাল, তাই না? 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়। তো সেখান থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরু। তাহলে 1947 সাল থেকে 1962 সাল পর্যন্ত কিন্তু জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়েছিল। নেক্সট কোশ্চেন, 13 নম্বর, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে? আফ্রিকা এবং ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে? ভূমধ্যসাগর, লোহিত সাগর, আটলান্টিক সাগর না পারস্য উপসাগর? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে ভূমধ্যসাগর ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলে যাবো। রাশিয়াতে অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপ কোন দেশ আয়োজিত? কোন দেশ জিতেছে? কি হচ্ছে জিতেছে কোন দেশ? দেখো, 2019 সালের এটা হয়েছিল এক্সাম, এবং 2018 সালে CA কারেন্ট অ্যাফেয়ার্স, তাই না? তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমাদের জানতে হবে যে আপকামিং ফিফা ওয়ার্ল্ড কাপ কবে হবে এবং কোন দেশ হোস্ট করবে এবং কবে থেকে চালু হবে, এটা আমাদের কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো তখন জিতেছিল ফ্রান্স। তো এখন মনে রাখতে হবে যে দেখো, ফিফা
2018 পর করেছে, 2022 হয়েছিল, তাই না? কত সালে হয়েছিল? 2022। এবার নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপ কবে হবে? নেক্সট যে ফিফা ওয়ার্ল্ড কাপ, নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপ হবে 2026 সালে, মানে নেক্সট বছর আমাদের 2026 সালে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ হবে। ঠিক আছে? এবার যদি এবার মনে রাখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হোস্ট কান্ট্রি, হোস্ট কান্ট্রি, হোস্ট কান্ট্রি মেনলি হচ্ছে ইউনাইটেড স্টেট হবে। ঠিক আছে? ইউনাইটেড স্টেট। এছাড়া তার সাথে তোমরা মনে রাখবে, ইউনাইটেড স্টেট ছাড়াও কানাডা, বাংলায় রেখে দিই, ঠিক আছে, কানাডা। আর কি হবে? মেক্সিকো, মেক্সিকো। ওকে, তাহলে হোস্ট কান্ট্রি হবে ইউনাইটেড স্টেটস এবং কানাডা, মেক্সিকো। স্টেটস এসটা ছাড়া বলছে। তাহলে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে 2026 সালে, এবং এটা তোমরা বলো তো, কাতার এরপর 2022 সালে যে কাতার ওয়ার্ল্ড কাপ হয়েছিল, আর্জেন্টিনা জিতেছিল, দেখছিলে খেলা? আমি তো দেখেছিলাম, ভালোই লাগছিল। হ্যাঁ, লাস্ট আমাদের মেসি হচ্ছে আমাদের মানে আর কি ট্রফি জিতেছিল আর্জেন্টিনা টিম। তো এবার হচ্ছে যে মানে কবে থেকে শুরু হবে, অ্যাকচুয়ালি 2026-এ কবে থেকে শুরু হবে? তো এটা দেখতে যাচ্ছি, এটা মোটামুটি 11ই জুন থেকে শুরু হয়ে যাবে, যা মানে মানে দেখা গেল। আমি 11 জুন থেকে শুরু হবে, নেক্সট জুলাই মাস অব্দি, মানে 22 বা 21 জুলাই অব্দি কিন্তু এটা চলবে। ঠিক আছে? তার মিডিলের মধ্যে 2022-26-এর মিডিল এর মধ্যে কিন্তু এটা শুরু হয়ে যাবে। দেখো, 15 নম্বর কোশ্চেন কি বলছে, নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? দেখো, বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক কি ব্যাংকের কথা বলছে। তো তোমরা জানোই যে এখন আমাদের কোন ব্যাংক চলে, তো সেই হিসেবে দিলেও কিন্তু অ্যান্সার রাইট হয়ে যাবে, তাই না? ভারতীয় স্টেট ব্যাংক ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতীয় স্টেট ব্যাংকই হবে সর্বাধিক বাণিজ্যিক ব্যাংক। তো এটা সম্পর্কে মানে এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, মানে ভারতীয় স্টেট ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইংরেজিতে, এর আগে কি নাম ছিল? এর আগে কিন্তু অন্য নাম ছিল, তাই না? ইম্পিরিয়াল ব্যাংক। ইম্পিরিয়াল ব্যাংক, তাহলে কত সালে ইম্পিরিয়াল ব্যাংকটি আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে পরিণত হয়েছিল? কত সালে? তাহলে 1955 সালে, মনে রাখবে। 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংকটি ভারতীয় স্টেট ব্যাংকে পরিণত হয়েছিল। মানে ইম্পেরিয়াল ব্যাংকটি পরিবর্তন করা হয়, তারপর ভারতের স্টেট ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে রূপান্তরিত করা হয় নামটি। আচ্ছা, এরপর তোমরা যদি জানো যে ভারতের প্রথম ব্যাংকের নাম কি বলতো, এটা হোমওয়ার্ক দিই তোমাদেরকে। হোমওয়ার্ক দিই, করলে তোমরা অবশ্যই করবে, চেষ্টা করবে। ঠিক আছে? না পারলে নেট নেটে সার্চ করবে। ঠিক আছে? নেটে সার্চ করবে যে ভারতের, পরীক্ষা এটা এসেছিল, ভারতের প্রথম ব্যাংকের নাম কি? ভারতের প্রথম ব্যাংকের নাম কি? এটা হলো হোমওয়ার্ক, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। এবং ক্লাসটি তোমাদের কেমন লাগছে বলো, ভালো লাগছে কিনা? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে। অবশ্যই তোমাদের কাছে এটা আশা করি, যাতে মানে আমি যে ক্লাস মানে করাচ্ছি, জিকে সলভ করাচ্ছি, তাতে আমিও একটু ইন্সপিরেশন হবো, যে মানে আমিও একটু ভালো লাগবে যে হ্যাঁ, ভালো লাগছে ক্লাস। ওকে, নেক্সট 16 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? তো এখানে কি বলছে? নয়। তো এই কুলম্ব, সিমেন্ট, ওহম, এগুলো কিন্তু এই তিনটি এককের মাধ্যমে কিন্তু তড়িৎ পরিমাপ করা হয়। কিন্তু এই অ্যাংস্ট্রম কিন্তু তড়িৎ পরিমাপের একক নয়। অ্যাংস্ট্রম ইজ দ্য রাইট অ্যান্সার।
অ্যাস্ট্রোমের সংকেতটা অবশ্যই তোমরা মুখস্থ রাখবে। এ, বড় হাতের ক্যাপিটাল এ, তার উপর একটা গোল এইভাবে চিহ্ন, এটা হলো অ্যাস্ট্রোমের সংকেত। ওকে, পরীক্ষায় দিয়ে দিতে পারে এগুলো, তাই না? এগুলো ছোটখাটো জিনিস, সবকিছুই আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এক্সট্রমটা কি? এটা অ্যাকচুয়ালি আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং পারমাণবিক আকারের মতো ছোট যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, মানে এটা ক্ষুদ্র ক্ষুদ্র একদম নিখুঁত, একদম আলোর তরঙ্গ যেমন হয়, আলোর তরঙ্গ কি তোমরা দেখতে পাচ্ছ খালি চোখে? আলোর তরঙ্গ খালি চোখে আমরা দেখতে পাই না, কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে তরঙ্গ, এই আলোক তরঙ্গের দৈর্ঘ্য মাপার জন্য এক্সট্রম ইউনিট ব্যবহার করা হয়। এছাড়া পারমাণবিক আম, আকারের মতো একটা দৈর্ঘ্য ধরার জন্য কিন্তু এক্সট্রম ইউনিট ব্যবহার করা হয়। এটা কিন্তু মুখস্থ রাখবে। 17 নাম্বার কোশ্চেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায়? তাহলে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? এটাকে কি বলা হয়? ইন্টারন্যাশনাল লেবার, আচ্ছা, আন্তর্জাতিক আইএলও, তাই না? অর্গানাইজেশন, আইএলও অর্গানাইজেশন, এটার হচ্ছে সংক্ষিপ্ত রূপ হলো আইএলও। আইএলও ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, মুখস্থ রাখবে, ঠিক আছে? এটা কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। আন্তর্জাতিক সংযোগ সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। কোথায়? সুইজারল্যান্ড, এটাও মনে রাখবে, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুন, সিমলা, ভোপাল আর লখনউ। তো এটা রাইট অ্যান্সার কি হবে? ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুন, সিমলা, ভোপাল না লখনউ? অরণ্য গবেষণাগার, তো এটা অবশ্যই দেরাদুনে অবস্থিত। অরণ্য গবেষণা কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। তাহলে তাহলে বলো যে আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক বন দিবস পালিত হয় 21শে মার্চ। আন্তর্জাতিক বন দিবস পালিত হয় 21শে মার্চ। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 19 নম্বর কোশ্চেন, গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ? ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন সি। তাহলে গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ? তো এটা রাইট অ্যান্সার হবে, গরুর দুধে আমরা কিন্তু বেশি পরিমাণে ভিটামিন ডিটাই পাই, তাই না? ভিটামিন ডি। আমরা অনেকেই বলে যে গরুর দুধ হলো একটি আদর্শ খাদ্য, ঠিক আছে? কিন্তু এখন অনেক, মানে এখন বৈজ্ঞানিকভাবে পাওয়া গেছে যে গরুর দুধকে আমরা আদর্শ খাদ্য মানি না। কি মানি না? আদর্শ খাদ্য, ঠিক আছে? কেন মানি না? তো অবশ্যই আমাদের জানতে হবে কেন বলছে বৈজ্ঞানিকরা যে আদর্শ খাদ্য মানে না। কারণ এখানে গরুর দুধে ভিটামিন সি ও আয়রন সেরকম থাকে না। আয়রন, ঠিক আছে? আয়রন হয়ে গেল, বানানটা বলে লিখলাম, বাংলা বানান লিখতে আবার মুশকিল। আয়রন, যাই হোক বুঝে নিবা। তাহলে ভিটামিন সি ও আয়রনের অভাব, মানে অভাবের জন্য কিন্তু আমরা গরুর দুধকে আদর্শ খাদ্য মানি না। এছাড়া আরো অনেক আছে, কিছু থাকে না, তবে মেনলি ভিটামিন সি এবং আয়রনের জন্য। ওকে, 20 নম্বর কোশ্চিন, কুঞ্জ রানী দেবী নামটি জড়িত? বক্সিং, ভারোত্তোলন, তীরন্দাজি না সাঁতার? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো কুঞ্জ রানী দেবী, দেখো বিভিন্ন স্পোর্টস পার্সন রিলেটেড কোশ্চেন কিন্তু আসছে। স্পোর্টস পার্সন,
তো স্পোর্টস পারসন তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে যে কেমন, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কোন কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত। ওকে, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে ডাব্লিউবি কনস্টেবল বা কেপি কনস্টেবল, তোমরা আমি কোশ্চেন সলভ করে আছি, তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে যে স্পোর্টস পারসন কিন্তু আসছে। এছাড়া কোন খেলাটি কি শব্দের সাথে জড়িত? তো গুজরাট দেবী হচ্ছে ভারোত্তোলনের সাথে যুক্ত, রাইট অ্যান্সার। 21 নম্বর কোশ্চেন, ভারতের আয়কর হলো অপ্রত্যক্ষ, প্রগতিশীল, প্রত্যক্ষ এবং এবং আনুপাতিক, প্রত্যক্ষ ও আনুপাতিক, প্রত্যক্ষ, প্রগতিশীল। তো ভারতের আয়করটা কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে প্রত্যক্ষ ও প্রগতিশীল। ভারতের আয়কর হলো প্রত্যক্ষ ও প্রগতিশীল ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো, এটাকে রাইট অ্যান্সার কি হবে বলো? 5,516.6 কিলোমিটার, 3,316.6 কিলোমিটার, 7,516.6 কিলোমিটার, 4,516.6 কিলোমিটার। তো এটা রাইট অ্যান্সার হবে 7,516.6 কিলোমিটার। এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছিল যে কোন রাজ্যের, ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? দীর্ঘতম উপকূল রেখা রয়েছে, দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কোন রাজ্যে? তো এটা রাইট অ্যান্সার হবে কিন্তু গুজরাট রাজ্যে, গুজরাট রাজ্যে। এছাড়া তোমাদের যদি বলে যে দীর্ঘতম এবার ক্ষুদ্রতম উপকূল রেখা, তো এটা রাইট অ্যান্সার কি হবে? ক্ষুদ্রতম উপকূল রেখা। তো এটা হবে গোয়া, আমাদের ক্ষুদ্রতম রাজ্য গোয়া, তাই না? তো গোয়া হবে ইজ দ্য রাইট অ্যান্সার। নিম্নোক্ত কোনটি নাইট্রোজেনের ফিক্সিং ব্যাকটেরিয়া উদাহরণ? নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া উদাহরণ। একটু কোশ্চেনটা না ঘুরিয়ে দিয়েছে এটা, ঠিক আছে? যদি বলতো আচ্ছা ব্যাকটেরিয়া, তো তো এটা ক্যান্সারটা কি হবে? ব্যাকটেরিয়া উদাহরণ হলো ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক তো হবে না, রাইজোবিয়াম, অ্যাজাটোব্যাক্টর, প্রোক্যারিওটিক। তো এটা রাইট অ্যান্সার হবে রাইজোবিয়াম। রাইজোবিয়াম হচ্ছে কোথায় থাকে? এটা থাকে শিমে, শিম এবং এবং শিম আরও থাকে, এবং বললে হবে না, ভুল হবে। শিম গাছ এবং আরেকটা কি, মটর, হ্যাঁ মটর গাছের মূলে বললাম, ঠিক আছে? আরো অন্যান্য গাছের মূলে, মানে ডাল জাতীয় শস্যের মধ্যে কিন্তু মূল্য কেন লিখছি, মূলে, হ্যাঁ গাছের মূলে কিন্তু এই যে এরকম মূলগুলোর মধ্যে কিন্তু, ধরে না এটা মূল, গাছের একটা মূল, হ্যাঁ এই গাছের মূলগুলো এরকম এরকম একটা গোল 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 থাকে, ঠিক আছে? তো এগুলোই হচ্ছে রাইজোবিয়াম, ঠিক আছে? রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া, ঠিক আছে? এগুলো কিন্তু কি করে নাইট্রোজেন শোষণ করে, এই যে বাতাসে যে নাইট্রোজেন থাকে, সেই বাতাসের নাইট্রোজেনকে শোষণ করে, ব্যাকটেরিয়াটা শোষণ করে এই ফিক্সিং প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শিম এবং মটর গাছের মূলে কিন্তু সঞ্চয় করে। এবং এই চাষগুলো এই মানে শিম আর মটর যদি চাষ করি কোনো জমিতে, সেটা কিন্তু মাটিটা খুবই উপকারিত হয়, ঠিক আছে? 24 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত যে কণাটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে সেটা হলো ক্রোমাটোফোর, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট না ক্রোমাটোপ্লাস্ট? তো সালোক সংশ্লেষ প্রক্রিয়া কে সাহায্য করে? অবশ্যই ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে আবার দুটি অংশ, একটা হলো গ্রানা আর একটা কি স্ট্রোমা, একটা গ্রানা আর একটা হলো স্ট্রোমা। গ্রানা অংশটি কি করে? গ্রানা অংশটি দিনের বেলার সালোক সংশ্লেষে সাহায্য করে। এটা কি করে? গ্রানা হচ্ছে দিন, এই যে থেকে মনে রাখবে দিন, আর স্ট্রোমা হচ্ছে অন্ধকার, অন্ধকার দশায়, ঠিক আছে? মানে রাত্রের সময় কিন্তু সালোক সংশ্লেষের প্রক্রিয়া সাহায্য করে। ওকে, লাস্ট কোশ্চেন আজকের, পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো গোবি, থর, আটাকামা না সাহারা? তো পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো আটাকামা মরুভূমি, আটাকামা মরুভূমি। আটাকামা মরুভূমিটি কোথায় অবস্থিত? আটাকামা মরুভূমিটি কোথায় অবস্থিত? এটা হলো
চিলিতে অবস্থিত। কোথায় অবস্থিত? চিলিতে অবস্থিত। আটাকামা মরুভূমিটি চিলিতে অবস্থিত। তাহলে সাহারা মরুভূমিটি কোথায় অবস্থিত? সাহারা মরুভূমিটি অবস্থিত উত্তর আফ্রিকায়। সাহারা মরুভূমিটি অবস্থিত উত্তর আফ্রিকায়। এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর আফ্রিকায়। থর মরুভূমি আমাদের কোথায় হতে পারে? ভারতে। তবে এই কোশ্চেনটা এভাবেও দিতে পারে যে উত্তর পশ্চিম ভারতে, ভারতে না লিখে উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম ভারতে। ওকে, ভারতের আহ, শুষ্কতম মরুভূমি থরমরুমি কোথায় অবস্থিত? ভারতে অপশন দেবে না, উত্তর পশ্চিম ভারতে দিতে পারবে, বা উত্তর পশ্চিম দিকে, ভারতেও দিবে না, উত্তর পশ্চিম দিকেও দিবে, ঠিক আছে। এবার গোবি, গোবিটা কোথায় অবস্থিত? গোবিটা একটা, এটা মরুভূমি, এটা এশিয়া মহাদেশে পড়লে, এশিয়া মহাদেশ অপশন থাকলে অপশন দিবে এশিয়া মহাদেশ। এছাড়া তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আরেকটি, সেটা হলো চীন ও মঙ্গোলিয়ার মধ্যে, মানে মঙ্গোলিয়াতে শেয়ার করে, চীন ও মঙ্গোলিয়া দুটোরই দেশই কিন্তু শেয়ার করেছে। ওকে, তো এইগুলো ছিল আজকের 25টি কোশ্চেন। তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে, জানাবে কমেন্ট করে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। যেমন একটা এর আগের দিন ক্লাসে একজন কমেন্ট করেছে, দেখে ভালো লাগলো যে ক্লাসটি ভালো হচ্ছে। অবশ্যই তোমরা কমেন্ট করবে ক্লাসটি কেমন লাগলো, এবং লাইক করতে অবশ্যই ভুলবে না, লাইক অবশ্যই করবে। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই তোমরা বন্ধুদের সাথে কিন্তু শেয়ারও করবে, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই, পরে ক্লাসে আবার দুর্দান্ত একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হবে। ততক্ষণে তোমরা ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাবে, সুস্থ থাকবে, প্রিপারেশন চালিয়ে যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম।